কলকাতার অলিগলি থেকে হঠাৎ খবর এলো ধরা পড়েছে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড খুনি। কিন্তু এই গ্রেপ্তারের খবরের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়াবহ জালিয়াতি? যে খুনিদের ধরতে ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার ব্যর্থ হল, সেখানে বাংলাদেশের একটি সংস্থা কিভাবে জাদুকরী তথ্য দিল? এটি কি আসলেই ন্যায় বিচার, নাকি পর্দার আড়ালের এক সুগভীর ষড়যন্ত্র? আজ আমরা উন্মোচন করব এমন কিছু নথি এবং ভিডিও প্রমাণ যা দেখলে আপনার রক্তহিম হবার অবস্থা হবে। ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য আইকনিক ফিগার। কেন তাকে মরতে হল? কারণ তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার ধরন ছিল অত্যন্ত পেশাদার। যে নিপুণতায় খুনিরা কাজ সেরে সীমানা পার হয়ে গেল, তাতে স্পষ্ট বোঝা যায় এর পেছনে সাধারণ কোনো অপরাধী চক্র নয়, বরং কোনো রাষ্ট্রীয় মদতপুষ্ট মাস্টারমাইন্ড কাজ করেছে। জনমনে একটি জোরালো ধারণা প্রচলিত যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এই খুনের সাথে সরাসরি যুক্ত। সংস্থাটির অতীত ইতিহাসও খুব একটা ধোঁয়া তুলসী পাতা নয়। গুম, খুন আর অপহরণের দায়ে তাদের সাবেক ৫ জন প্রধান আজ আন্তর্জাতিকভাবে পলাতক। এখন প্রশ্ন হল, যারা খুনের কারিগর তারাই কি খুনি ধরিয়ে দেওয়ার নাটক সাজাচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন তীব্র সন্দেহ। খুনিরা কি সত্যিই সীমান্ত পার হয়েছিল, নাকি তাদের সুকৌশলে পার করে দেওয়া হয়েছিল কোনো এক নীল নকশা বাস্তবায়নে? এই হত্যাকাণ্ডের ধরন বিশ্লেষণে দেখা যায় খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় পলায়ন করেছে। তারা জানত কোথায় তাদের সেফ হাউস, তারা জানত কোন রুট দিয়ে ভারতে ঢুকলে কারো নজরে পড়তে হবে না। এই লেভেলের প্রফেশনালিজম কেবল তখনই সম্ভব যখন কোনো বড় গোয়েন্দা সংস্থার ছত্রছায়া মাথার ওপর থাকে। ওসমান হাদিকে থামিয়ে দেওয়া মানে ছিল একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া। আর সেই কাজটি যারা করেছে তারা এখন নিজেদের দায় এড়াতে নতুন এক নাটকের জন্ম দিচ্ছে। ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়েছে এটি প্রমাণ করতে ওগের পথ থেকে শুরু করে ভারতের বিভিন্ন স্থানের ছবি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো তা রীতিমতো রহস্যজনক। প্রশ্ন জাগে, খুনিরা যখন পালাচ্ছিল তখন সেই মুহূর্তের হাই ডেফিনেশন ছবি গোয়েন্দাদের কাছে কিভাবে আগেভাগে পৌঁছে গেল? তারা কি খুনিদের প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জানত? গ্রেপ্তারের পর নাটক আরও জমে উঠল। আইএসপিআর আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের বড় বড় পত্রিকাগুলোতে বিবৃতি পাঠালো যে ডিজিএফআই-এর দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের ভেতরকার গোপন তথ্য ঢাকা ক্যান্টনমেন্টের গোয়েন্দারা জানেন, কিন্তু ভারতের পুলিশ জানে না। প্রথম আলো শুরুতে এই খবর প্রকাশ করলেও রহস্যজনকভাবে পরে ডিজিএফআই শব্দটি মুছে দেয়। এডিটর সাহেব কেন এই সেন্সরশিপের আশ্রয় নিলেন? কার ইশারায় এই নীল নকশা এডিট করা হলো? এটি কি কোনো রাষ্ট্রীয় চাপের মুখে করা হয়েছে, নাকি ডিজিএফআই নিজেই তাদের নাম সরিয়ে নিতে বলেছে যাতে মানুষের মনে সন্দেহ দানা না বাঁধে? একটি সিভিল হত্যাকাণ্ডের বিষয়ে কেন সামরিক গোয়েন্দা সংস্থা এত বেশি সক্রিয়, সেই প্রশ্নটি আজ এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট কিছু রীতি থাকে। কোনো সিভিল খুনের মামলার আসামি বিদেশের মাটিতে ধরা পড়লে কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী বা ডিজিএফআই সরাসরি কৃতিত্ব নিচ্ছে। এমনকি দেশের নাম মিডিয়াগুলো প্রচার করছে যে ডিজিএফআই প্রধান নাকি ইন্ডিয়া গিয়ে চাপ সৃষ্টি করেছেন। এটি কি কোনো জেমস বন্ডের সিনেমা? বাস্তব রাষ্ট্র কি এভাবে চলে? গোয়েন্দা প্রধান আরেক দেশে গিয়ে চাপ দেবেন আর অমনি খুনি ধরা পড়বে? এটি আক্ষরিক অর্থেই হাস্যকর। যদি তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হবে, তবে সেই তথ্য আগে পুলিশ চ্যানেল বা ইন্টারপোলের মাধ্যমে পাঠানো হলো না কেন? আন্তর্জাতিক রীতি অনুযায়ী এক দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশের অপারেশনাল কাজে এভাবে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে কি আমরা ধরে নেব যে ডিজিএফআই-এর হাত ভারতের পুলিশের ভেতরেও সমানভাবে সক্রিয়, নাকি পুরো বিষয়টি একটি সাজানো গল্প যা কেবল সাধারণ মানুষকে শান্ত করার জন্য তৈরি করা হয়েছে? ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কি তবে কোনো স্ক্রিপ্টেড নাটকে পরিণত হচ্ছে? এই গ্রেপ্তারের পেছনের অসঙ্গতিগুলো কি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? সত্যের গভীরে যেতে এবং এই ভয়ঙ্কর চক্রান্তের বাকি অংশ জানতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সচেতনতাই পারে অন্ধকার দূর করতে। আইএসপিআর দাবি করছে তারা সুনির্দিষ্ট তথ্য দিয়েছে, কিন্তু কলকাতার জনপ্রিয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের লাইভ রিপোর্টে যা উঠে এসেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সাংবাদিক স্পষ্ট জানাচ্ছেন যে যখন পশ্চিমবঙ্গ পুলিশ ওই দুজনকে আটক করে তখন তারা জানতই না এরা কারা। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তাদের সাধারণ সন্দেহের বশেই ধরেছিল। পরে যখন তাদের ছবি মেলানো হলো তখন বেরিয়ে এলো ফয়সাল করিম, মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনের পরিচয়।
এখন প্রশ্ন হল, যদি ডিজিএফআই তথ্য দেবে তবে কেন সেই তথ্যের কোনো লেশমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ছিল না? এই ভয়াবহ অসঙ্গতি কি তবে কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র নয়? পশ্চিমবঙ্গ পুলিশের একটি সূত্র বলছে, তারা স্রেফ রুটিন চেকআপের সময় দুজনকে আটক করে, অথচ বাংলাদেশে বসে একটি সংস্থা দাবি করছে এটা তাদের গোয়েন্দা তথ্যের ফসল। এই দুই তথ্যের মধ্যে যে বিশাল ফারাক তা প্রমাণ করে যে বাংলাদেশের মিডিয়াতে যা প্রচার করা হচ্ছে তা একটি বড় ধরনের প্রোপাগান্ডা। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং খুনিদের আসল পৃষ্ঠপোষকদের আড়াল করার জন্যই কি এই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা? গ্রেপ্তারের খবর আসার সাথে সাথে আসিফ নজরুল বা তথাকথিত বিএমপি মিডিয়া সেলে যে ছবিগুলো শেয়ার করা হয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করুন। সেখানে এআই জেনারেটেড কৃত্রিম ছবি ব্যবহার করা হয়েছে। কেন এই জালিয়াতি? আসল ছবি কি তাদের কাছে ছিল না, নাকি তাড়াহুড়ো করে নাটক সাজাতে গিয়ে তারা প্রযুক্তির ভুল ব্যবহার করে ফেলেছে? এর মাঝেই দেখা মিলল সেই বাটপার টাকলা সাদির, যে নিজেকে অনেক বড় জ্ঞানী হিসাবে দাবি করলেও আসলে সে প্রতারণার দায়ে আমেরিকায় জেল খেটে আসা এক দাগী আসামি। এই ধরনের বিতর্কিত মানুষদের উপদেষ্টা বানিয়ে বিএনপি আসলে কি অর্জন করতে চায়? তারা কি সচেতনভাবেই কোনো নীল নকশার অংশ হচ্ছে, নাকি স্রেফ বোকামির পরিচয় দিচ্ছে? যখন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী এআই ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তখন বুঝতে হবে সত্যের ভিত্তি সেখানে খুবই দুর্বল। ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি গুরুতর বিষয়ে কেন এমন ভাজলামি করা হচ্ছে তা জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর এই ইঁদুর বেড়াল খেলা আসলে সাধারণ মানুষের মগজ ধোলাইয়ের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভারতের জন্য ওসমান হাদির মতো ব্যক্তিত্বরা ছিলেন মাথা ব্যথার কারণ, আবার বাংলাদেশের ভেতরকার একটি গোষ্ঠীর জন্য তিনি ছিলেন চরম শত্রু। এই দুই পক্ষের স্বার্থ যখন এক বিন্দুতে মিলে যায়, তখনই জন্ম নেয় ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। তারেক রহমানের নেতৃত্বাধীন দলগুলো কি তবে এই ঘটনার মাধ্যমে কোনো ফায়দা লুটতে চাইছে, নাকি তারা নিজেরাও এই নীল নকশার শিকার? পরবর্তী চাল কি হবে তা নির্ভর করছে এই গ্রেপ্তারের আসল রহস্য উন্মোচনের ওপর। যদি সত্যিই খুনিরা ধরা পড়ে থাকে, তবে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ হবে? ডিজিএফআই-এর দেওয়া তথ্যের যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে? আমরা দেখেছি এর আগেও অনেক আলোচিত হত্যাকাণ্ডের বিচার থমকে গেছে রাজনৈতিক সমঝোতার কারণে। ওসমান হাদির বিচার কি কেবলই জনরোষ কমানোর একটি মাধ্যম? খুনিদের পরিচয় পাওয়ার পর যদি দেখা যায় তারা রাষ্ট্রের কোনো বিশেষ বাহিনীর সাথে সরাসরি যুক্ত, তবে কি বিচার হবে, নাকি আবারও সাজানো কোনো এনকাউন্টারে তাদের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হবে? বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে, নাকি সত্যের জয় হবে? এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারেক রহমান ও ভারতের মধ্যে কোনো গোপন ডিল চলছে কিনা, এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এক ভয়াবহ রহস্যের জন্ম দিয়েছে। দীর্ঘ সময় ধরে ভারতের সাথে বৈরী সম্পর্কর পর হঠাৎই বিএনপির সুর নরম হওয়া এবং দিল্লি সফরের চেষ্টার পেছনে কি কোনো নীল নকশা কাজ করছে? সাম্প্রতিক সময়ে ওসমান হাদির খুনি গ্রেপ্তার হওয়ার নাটকটি সেই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তারের খবরটি হয়তো বড় কোনো রাজনৈতিক সমঝোতাকে আড়াল করার একটি কৌশল বা স্মোক স্ক্রিন হতে পারে। ভারতের সাথে তারেক রহমানের কোনো নতুন মাস্টারমাইন্ড লেভেলের সমঝোতা হয়েছে, যেখানে একে অপরকে ছাড় দেওয়ার শর্ত রয়েছে। এই গ্রেপ্তারের টাইমিং এতটাই নিখুঁত যে এটি জনমতকে আসল ইস্যু থেকে সরিয়ে দিতে ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে রক্তহীন করা গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে ভারত কি ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর ইস্যুকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়? যদি আসলেই কোনো গোপন ডিল হয়ে থাকে, তবে এই গ্রেপ্তার কেবল একটি আই ওয়াশ। বড় কোনো ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কি তবে ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারকে উৎসর্গ করা হচ্ছে? পর্দার আড়ালের এই ষড়যন্ত্র যদি সত্যি হয়, তবে তা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সংকেত। জনমনে এখন একটাই প্রশ্ন, সত্যি কি খুনিরা ধরা পড়েছে, নাকি কোনো সাধারণ মানুষকে খুনি সাজিয়ে বিচারের নামে অবিচার করার এক রক্তহীন করা চক্রান্ত শুরু হয়েছে? আপনার বিবেক কি বলে? ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ইনভেস্টিগেশন দেখতে যমুনা নিউজ 24-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।